41% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। জামাতের সমর্থন 30, আওয়ামী লীগের 19, এনসিপির 4 ভাগ। ইনোভেশনের জরিপের ফল। পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংকে পাশে চান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনে সাইডলাইনে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক। এলডিসি থেকে উত্তরণে চাইলেন সহায়তা। নভেম্বরের মধ্যে হাসিনা পরিবারের প্লট জালিয়াতির 6 মামলার রায়ের আশা দুদকের। টিউলিপির মামলা সচলের উদ্যোগ। সদিচ্ছা থাকলে দুদক সংস্কার সম্ভব বলছে টিআইবি। এবং প্রশাসনের আশ্বাসে শাটডাউন কর্মসূচি স্থগিত। রাবি কর্মকর্তা কর্মচারীদের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অনড় শিক্ষকরা। কর্মবিরতির প্রতিবাদে শিবিরের মানববন্ধন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে হত্যার দুদিন আগে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। গত বছর 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন বিশ্লেষণ করে জানতে পারে প্রসিকিউশন। কি আছে সেই কথোপকথনে, বিস্তারিত আফজাল হোসেনের বিশেষ রিপোর্টে। সেই ফোন আলাপের অডিও রেকর্ড সময় সংবাদের হাতে এসেছে। কি আছে ওই ফোন আলাপে? হ্যালো আপা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। তোর বাসা পরিষ্কার কথা বলে দিচ্ছি। জি জি, আর ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি লাঠি ছোটা নিয়ে বের হয়েছে। হ্যাঁ, লাঠি ছোটা নিয়ে বের হলে হবে না। আমি পুলিশ এবং বিজিবি সে বলছে একদম অ্যালার্ট থাকতে, এবং তারা রাজাকার হইতে চাইছে। তো তাদের সবাই রাজাকার। জি জি, বলতেছে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারে তো ফাঁসি দিচ্ছে বা তোদের তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। জি, এই এতদিন ধরে আমরা কিচ্ছু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। তা আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আর একটু বাড়ানো। আর আমার ক্যাম্পাসের ব্যবস্থা করছি সমস্ত ক্যাম্পাসে। ওই বিজিবি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাসার ভিতরে লোক রাখতে বলছি। জি, ভিতরে কিছু রাখা হবে। এবং এত বাড়াবাড়ি ভালো না, অসম্ভব। এবং বিজয় 71 হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে, আরো 2-1টা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলেমেলে। সাদ্দাম, ইনান, শয়ন, ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়। এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। কোন দেশে বাস করি আমরা? এদেরকে বাঁধতে পারছে তো সব থেকে। তোদের রাজাকারদের কি অবস্থা সে দেখিস না, সবকে ফাঁসি দিচ্ছে। এবার তোদের ছাড়বে না। এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে ইউনিভার্সিটি থেকে। সব করে দিতে হবে। আমি বলে দিচ্ছি যে আজকে যে কটা পারে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন দেবে, যা হয়। কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতি ঝর্ণা বাঁচে নামলো, কতগুলি বাইরে ফেলাই দিল না। জি জি জি, ওই অ্যাকশন না নেওয়ার উপায় নাই। আমরা এত বেশি সহনশীলতা দেখালাম আজ এতদিন পর্যন্ত। এটা তো আমরাও তো সহনশীলতা। আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যাও না, যেহেতু আদালতের বিষয় আদালত নিষ্পত্তি করবে। হ্যাঁ, না আদালত হবে না। আবার 24 ঘন্টা তবে আলটিমেটাম। রাষ্ট্রপতিকে কেউ এরকম বলে যে 24 ঘন্টা রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে? হ্যাঁ, রাষ্ট্রপতি 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে। হ্যাঁ, সীমা থাকে। আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যে আমি আবার একটু জানাবো, কিন্তু রাতের বেলা জানাবো না, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হলে জানাবো। কোনো অসুবিধা নাই। না, রাতেও জানাই। আমি সবসময় ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ফোনালাপটির ফরেনসিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে। কথোপকথনটি যে শেখ হাসিনা ও মাকসুদ কামালের তা নিশ্চিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে বোমা নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ করে দেয়া, হেলিকপ্টার থেকে গুলি নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়ার দাবি করেছে প্রসিকিউশন।
হাসানুল হক ইনুর সঙ্গে 3টি, মাকসুদ কামাল ও ফজলে নূর তাপসের সঙ্গে 1টি করে ফোন আলাপে শেখ হাসিনা এই নির্দেশনা দেন। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এ কথা জানিয়েছেন বিশেষ তদন্ত কর্মকর্তা। পরে ফোন আলাপগুলো ট্রাইব্যুনালকেও শোনানো হয় এবং ফজলে নূর তাপসের প্রামাণ্য কণ্ঠস্বর সংগ্রহ করে কারিগরি ত্রুটি সারিয়ে বেলা 1টার দিকে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রমাণ কণ্ঠ। জবানবন্দিতে বিশেষ প্রসিকিউটর বলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে 69টি কল রেকর্ড এবং 3টি নাম্বারের সিডিআর সংগ্রহ করেন তিনি। এর মধ্যে একটি কলে শেখ হাসিনা ও ফজলে নূর তাপসের মধ্যে কথোপকথন পাওয়া যায়। রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসা বাড়িতে আক্রমণ করে তাহলে তো রাত্রিবেলা সব ভিজিলেন্স থাকবে এবং এতদিন তো আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। এরপর আরেকটি অডিওতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি মাকসুদ কামাল ও শেখ হাসিনার কথোপকথন পাওয়া যায়। সেটিও পরীক্ষা করা হয় সিআইডির ফরেনসিক ল্যাবে। প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। ডাক্তার বাসা পরিষ্কার কথা বলে দিচ্ছি, আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি লাঠিছোটা নিয়ে বের হয়েছে। হ্যাঁ, লাঠিছোটা দিয়ে বের হলে হবে না। আমি পুলিশ এবং বিজিবি সে বলছে একদম অ্যালার্ট থাকতে। জব্দ করা 69টি কল রেকর্ডের মধ্যে জাসদ নেতা আহসানুল হক ইনু ও শেখ হাসিনা 3টি কথোপকথন জব্দ করা হয় বলেও ট্রাইব্যুনালকে জানান বিশেষ তদন্ত কর্মকর্তা। আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। ঢাকাতে আপনার রামপুরের দিকে রামপুরা ক্লিয়ার, শনি রাখা একটু ঝামেলা এখন আছে। কিছু মোল্লারাই 41টা, হ্যাঁ জানি না, খালি মোল্লা না, ওখানে অনেক মাদ্রাসা, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। উক্ত ফোনালাপ পর্যালোচনা করে জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি, ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে বোমা নিক্ষেপ করা, হেলিকপ্টার ব্যবহার করে গুলি, ইন্টারনেট সেবা বন্ধ করা সহ গুলির নির্দেশ দেওয়ার প্রমাণ মেলে বলেও জানান তিনি। এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হয়। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। শেখ হাসিনা, ফজলে নূর তাপস, মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর এই কথোপকথন শোনানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গত 6 মাসে বিএনপি, জামাত ও এনসিপির ভোট কমেছে। 41.30% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। 64 জেলার 10,000 ভোটারের মতামত নিয়ে করা জরিপে এমন ফল প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং। জরিপে জামাত 30.30% এবং এনসিপিকে 4.10% ভোটার সমর্থন করেছে। আর বিচারের আগে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় না 45.58% ভোটার। আগামী সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। কে সরকার গঠন করবে তা নিয়ে জনমনেও রয়েছে নানা কৌতূহল। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পিপলস ইলেকশন পালস সার্ভে নামে জরিপ করেছে ইনোভেশন কনসাল্টিং। বুধবার রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ ভবনে জরিপের তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইত সারোয়ার। গ্রামীণ এবং শহর দুই জায়গা থেকেই আপনার জরিপে 64 জেলার নানা শ্রেণী পেশার 10,000 ভোটারের মতামত নেওয়া হয়। তুলে আনা হয়েছে ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা, ভারত ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক, কি বিবেচনায় ভোট দেবেন, কাকে ভোট দেবেন, সরকার গঠনের যোগ্য দল ও আগামী সরকার গঠনের সম্ভাবনার প্রসঙ্গ। দলীয় প্রতীক বিবেচনায় 14.7% ও প্রার্থী বিবেচনায় 10.5% ভোটার ভোট দিতে আগ্রহী। স্থানীয় রাজনীতিতে বিএনপির দলীয় কার্যক্রমে সন্তুষ্ট মাত্র 8.2% ভোটার। জামায়াতের উপর 13.7 ও এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 9.1%। জরিপে উল্লেখ করা হয়, গেল 6 মাসে বিএনপির ভোট কমেছে 0.4%, যেখানে 1.2% কমেছে জামায়াতের। তবে আওয়ামী লীগের বেড়েছে 4.8%। ফলাফলে দেখা যায় বর্তমানে বিএনপিকে ভোট দিতে চান 41.3%, জামায়াতকে 30.3% ও এনসিপিকে 4.1% ভোটার। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলে দলটির 20% সমর্থক বিএনপিকে, 14.8% জামায়াত ও 2.1% এনসিপিকে ভোট দিতে আগ্রহী।
নতুন সরকার গঠনের জন্য বিএনপিকে ৩৯.১%, জামায়াতকে ২৮.১% এবং এনসিপিকে ৪.৯% ভোটার যোগ্য মনে করেন। ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা করেন পুলিশ সংস্কার, দুর্নীতিরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরপেক্ষতা। তবে বড় একটি অংশ এখনও ভবিষ্যৎ সরকার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে উঠে জরিপের ফলাফলে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বৈরাচারের দোসররা বিদেশে কার্যক্রম চালাচ্ছে। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। বলেন, নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবকে হেনস্থা না করা হলেও অপপ্রচার শুরু হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে কথা বলেন নেতারা। জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক দলের নেতাদের ওপর নিউ ইয়র্কে আওয়ামী সমর্থকদের ডিম ছোড়ার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। বুধবার দুপুরে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের 14তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ডিম ছোড়ার মতো কার্যক্রম আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। এদিকে সকালে নবগঠিত পিরোজপুর ও বরগুনা জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বৈরাচারের দোসররা বিদেশে কার্যক্রম চালাচ্ছে। বিএনপি মহাসচিবকে হেনস্থা না করা হলেও অপপ্রচার শুরু হয়েছে। আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল, এটা একটা বানানো কথা, তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি। দুদকের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, সংস্থাটি এতটাই অথর্ব যে লুটপাটকারী কাউকে দেশে আনতে পারেনি, পাচার হওয়া টাকাও ফেরত আনতে পারেনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচারের অর্থ ফেরত, দারিদ্র্য বিমোচন কর্মসূচির জন্য নতুন অর্থায়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের সাইডলাইন বৈঠকে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরত আনতে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। তারপরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো ইয়েলা। এ সময় বাংলাদেশের রফতানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রেস সচিব জানান, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ LDC থেকে উত্তরণে WTOর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। LDC গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর
হেল্প চেয়েছি। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিতর্ক পর্বে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এই অধিবেশনের মূল বিষয়। প্রধান উপদেষ্টার দ্বিতীয় দিনের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ। সাইডলাইনের বিভিন্ন বৈঠক এবং সভায় বাংলাদেশের জন্য ঋণ সহায়তা চাওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতির ৬ মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। পাশাপাশি হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিউলিপ সিদ্দিকের মামলা সচলের উদ্যোগের কথাও জানান তিনি। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুদক সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব। ৫ বছরের জন্য পঞ্চমবারের মতো দুর্নীতি প্রতিরোধে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে দুদক। বুধবার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ চুক্তিতে স্বাক্ষর করেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দুই সংস্থার প্রধান। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দুর্নীতি বিরোধী কার্যক্রমে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন। জানান, দুদক সংস্কার প্রস্তাব নিয়ে কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো প্রায় একমত হলেও বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছার উপর। দুদক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে তার মধ্যে দু একটি ছাড়া বাকি সবগুলো সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে। তবে সেটি কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে আবার কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বড় দলগুলো যাদের মধ্যে অনেকেই নিজেদেরকে ক্ষমতায় যাবেন বলে ভাবছেন বা ক্ষমতায় চলে গেছেন এরকম মনোভাবাপন্ন, তারা কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমিন বলেন, অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল ও মামলার দীর্ঘসূত্রতা বন্ধে কাজ করছে সংস্থাটি। তিনি আশা প্রকাশ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে ৬ মামলার রায় দ্রুত হবে। আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনার যোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। হাইকোর্টের আদেশে আটকে যাওয়া গুলশানে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা সচল করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান দুদক চেয়ারম্যান। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনে স্থবির রাজশাহী বিশ্ববিদ্যালয়। উপাচার্য কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানালে কর্মকর্তা কর্মচারীরা আগামী ৭ কর্মদিবস শাটডাউন স্থগিত করেন। তবে দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এদিকে শিক্ষকদের কর্মবিরতির প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। শ্রেণীকক্ষে তালা, থমথমে ক্যাম্পাস, বন্ধ প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীরা হল ছাড়া এখন অনেকটাই ফাঁকা রাজশাহী বিশ্ববিদ্যালয়। চতুর্থ দিনের মতো বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের। সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আন্দোলন চলছে, সেটা এখনো চলমান আছে, এটা চলবেই, এর কোনো ব্যত্যয় নাই। এদিকে ক্যাম্পাস সচল রাখতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন উপাচার্য প্রফেসর ডক্টর মাইনুদ্দিন। যেহেতু বিশ্ববিদ্যালয়ে একটা প্রক্রিয়ায় চলে গেছে শাস্তিমূলক ব্যবস্থা বা অন্যান্য বিষয়ে, সেজন্য আপনারা কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে আসুন। উপাচার্যের আহ্বানে সাড়া দিয়ে আগামী ৭ কার্যদিবস পর্যন্ত শাটডাউন কর্মসূচি স্থগিত করেন কর্মকর্তা কর্মচারীরা। তারা আমাদের কথা দিয়েছেন যে বিষয়গুলো যেহেতু প্রাতিষ্ঠানিক বিষয়, এই বিষয়গুলোর জন্য সময় আমাদের দিতে হবে। আজকে দুপুর ১টার সময় ২৪ তারিখ আমরা আমাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। শিক্ষার্থীদের স্বার্থে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তারা। নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক গোষ্ঠীর শিক্ষক যারা এই পোষ্য কোটা ফিরিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করেছে,
এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপরাজনীতি করেছে। গত 20 সেপ্টেম্বর পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে পিছিয়েছে রাকসু নির্বাচন। ঘটনা তদন্তে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 2টি কমিটি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। শক্তিশালী সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে 15 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে। এদিকে চীনের রাগাসার প্রভাবে গুয়াংডং প্রদেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। স্থানীয় সময় বুধবার দুপুরে চীনের গুয়াংডং প্রদেশের পার্ল রিভার ডেল্টায় আঘাত হানে সুপার টাইফুন রাগাসা। ঝড়ে গাছ উপড়ে পড়ে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, ঝুঝাই শহরে বাতাসের গতি ছিল ঘন্টায় 212 কিলোমিটার। হংকং, মাকাও এবং গুয়াংডংয়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এরই মধ্যে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চীনের বিদ্যুৎ গ্রিড ও পারমাণবিক স্থাপনাগুলো রক্ষায় নিয়োজিত করা হয়েছে হাজার হাজার কর্মী। স্কুল কলেজের পাশাপাশি বন্ধ রয়েছে বিমানবন্দর। উপকূল জুড়ে অচলাবস্থা তৈরি হলেও দেশটির আবহাওয়া কেন্দ্রগুলোর ধারণা, স্থলভাগে আঘাত হানার পর ভূমির প্রভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে সুপার টাইফুন রাগাসা। এদিকে তাইওয়ানের হুয়ালিয়ান কাউন্টিতে একটি বাঁধ ভেঙে প্লাবিত হয় জনবহুল এলাকা। রাগাসার প্রভাবে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক বাসিন্দা। নিখোঁজদের খুঁজতে মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী দল। এদিকে দ্বীপটির উপকূলবর্তী শহরগুলোতে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি সড়ক হঠাৎ ধসে পড়েছে। তৈরি হয়েছে কয়েক মিটার বিশাল সিঙ্কহোল। স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটে। অঞ্চলটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। 3টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এশিয়া কাপে রাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিগ ম্যাচে টিম ইন্ডিয়াকে হারানোর সামর্থ্য টাইগারদের আছে বলে মনে করেন বিখ্যাত ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর। তার মতে এই মুহূর্তে পাকিস্তান অনেক পিছিয়ে। সব দিক বিবেচনায় এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল বাংলাদেশ। ভারত ম্যাচ মানেই স্পেশাল কিছু, এবং এই স্পেশাল দিনে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন। তিনি নান আদার দেন মিস্টার সঞ্জয় মাঞ্জরেকর। Tomorrow is a big match for Bangladesh actually, and as you know, Bangladesh is the underdog team. And India is literally far better than Bangladesh. But what is the thing you have in your mind right now that Bangladesh could win this match? I initially came to the Asia Cup here in Dubai. গত কয়েক সপ্তাহে সবগুলো দল দেখার পর প্রথমে ভেবেছিলাম ভারতের পর হয়তো আফগানিস্তানি শক্তিশালী, এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা বাংলাদেশের শক্তিমত্তা কাছাকাছি। তবে এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ দ্বিতীয় সেরা দল। শ্রীলঙ্কার বোলিং দুর্বল, বাংলাদেশ মোটামুটি সব সেক্টরই কভার করছে। ভারতকে হারানো অসম্ভব না, তবে বর্তমান ফর্মে বাংলাদেশই দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের। Clearly Bangladesh is looking the second best team. Do you think that Bangladesh can give a better fight than Pakistan? Yes, I do. পাকিস্তান, হ্যাঁ, পাকিস্তানের থেকে বাংলাদেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে। পাকিস্তানের ফর্ম এখন ভয়ঙ্কর। যেমন শাহিন শাহ আফ্রিদিকে এখন মাপা হচ্ছে তার অতীত নিয়ে, তবে ও এখন সেরা ফর্মে নেই। পাকিস্তানও 15 বছর পিছিয়ে আছে। বাংলাদেশের প্যাশন অনেক বেশি, তরুণরা দিন দিন উন্নতি করছে। পাকিস্তান এখন দুর্বল। But today when you look at him, the way he bowls, he's not the same. What will be your advices for Team Bangladesh to beat India? Indian bowling, ভারতের বোলিং কিছুটা দুর্বল, চাপে পড়তে পারে। স্পিন শক্তিশালী। বাংলাদেশের উচিত হবে কুলদীপ, বরুণদের দেখে খেলা। পেসারদের উপর চড়াও হওয়া উচিত। হার্দিক, দুবেদের টার্গেট করা উচিত। আর ভারতের ব্যাটিং নিয়ে কিছু করার নেই। বাংলাদেশের বোলারদের উচিত হবে সবকিছু সিম্পল রেখে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে যাওয়া, আর আশা করা ব্যাটার মিস করবে বল। এটাই শক্তিশালী দলকে হারানোর একমাত্র উপায়। See, my feeling is that you have to keep it simple. দর্শক, কথা বলছিলাম সঞ্জয় মাঞ্জরেকরের সাথে বাংলাদেশ ম্যাচ নিয়ে, যার প্রত্যাশা আমরা শুনেছি, এবং টাইগারদের কাছেও তার প্রত্যাশা অনেক বেশি। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই আন্দোলনে গুলি নির্দেশ দেন শেখ হাসিনা। ইনু, তাপস, মাকসুদ কামালের সঙ্গে ফোন আলাপের ফরেনসিক পরীক্ষায় প্রমাণ। ট্রাইব্যুনালে সাক্ষ্যে বিশেষ তদন্ত কর্মকর্তা। 41% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। জামাতের সমর্থন 30, আওয়ামী লীগের 19, এনসিপির 4 ভাগ। ইনোভেশনের জরিপের ফল।
এবং পাচারের অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংককে পাশে চান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক, এলডিসি উত্তরণে চাইলেন সহায়তা। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।